বাকি কথা বলার আগেই নিজের শরীরে সর্বশক্তি দিয়ে শুভার দুগালে কষিয়ে থাপ্পড় দিল তুর্য। আর শুভা টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। শুধু এটা হসপিটাল বলে তোমার এই কথাটার জবাব এত হালকার উপর দিয়ে দিলাম, না হলে তোমার এই কথাটার জবাব তোমার হাড় মাংস আলাদা করে তারপর দিতাম। তবে আম ওয়ার্নিং ইউ শুভা, আজ যা করেছো করেছো, ফার্দার তুমি যদি এমন কথা বলেছো জানে মেরে ফেলবো একদম তোমাকে। এন্ড আই মিন ইট। ভুলে আমার ভালোবাসার উপর কোনো কলঙ্ক লাগাতে চেও না। আমার ভালোবাসা এতটাও ঠুনকো না, বিশ্বাস আছে আমার উপর। ঘরে শুভার কিছুই না বলে তুর্যর পা জড়িয়ে ধরে অঝরে কান্না করে বলতে লাগলো, প্লিজ তিলকের কোনো ক্ষতি করবেন না। আপনি জানেন না ও আমার গর্ভে আসার পর কত কষ্ট করে ওকে আমি পৃথিবীতে এনেছি। হ্যাঁ, আমি ওকে আপনার অংশ ভেবে আপনাকে ভোলার জন্য ওকে কাছে টেনে নিতে পারিনি, কিন্তু আজ ওর দূরে যাওয়ার কথা শুনে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি তিলক আমার কতটা। ও তো আপনারও সন্তান। বলুন না, আপনি পারবেন ওকে মেরে ফেলতে? আপনি আমার তিলককে আমার কোলে ফিরিয়ে দিন প্লিজ। বিশ্বাস করুন, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি ওর কথা আপনার থেকে লুকিয়েছি। প্লিজ আপনি ওকে কিছু করবেন না। আমার তিলকের জীবন আপনি ভিক্ষা দিন প্লিজ। এই বলেই তুর্যর পা ধরে অঝরে কান্না করে আকুতি করতে লাগলো শুভা। তুর্য শুভার বাহু শক্ত করে ধরে ওকে উঠিয়ে বলল, এই শুভা, তাকাও আমার দিকে। তোমার মাথায় এমন চিন্তা আসলো কি করে যে আমি আমার সন্তানকে মেরে ফেলবো? এতটা নিষ্ঠুর ভাবো আমাকে তুমি? 5 বছর বয়স আমার যখন, আমার বাবা মাকে নিজের চোখের সামনে মরতে দেখি, আর তারপর থেকে মানুষের লাথি ঝাঁটা খেয়ে শিশুকাল কেটে যায়। কখনো আমাকে কেউ কাছে এসে ভালোবাসেনি। আর তারপর থেকে আমি ঠিক করি জোর করে সব আদায় করে নিব। অক্লান্ত পরিশ্রম করে আমি আজকের জায়গায় এসেছিলাম ঠিকই, কিন্তু জীবনে আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না। তারপর পেলাম তোমাকে। তুমি একমাত্র মানুষ ছিলে যার কারণে এই ইন্ট্রোভার্ট তুর্য হেসেছিল। তাই তোমাকে আমি আমার জীবন থেকে কি করে যেতে দিই তুমি কখনোই বুঝবে না ঠিক কতটা ভালোবাসি আমি তোমাকে। আরে ভালো তো সবাই বাসে, কিন্তু কজন ভালোবাসার মানুষের প্রতি খুব পাগল হয়ে যায়। তুমি জানো তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো, তা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই গাড়ির মধ্যে জেনে যাই। বাট আমি তবু নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি, কারণ কাজটা যে আমার ভালোবাসার মানুষটা করেছে, ওর সব অধিকার আছে আমার উপর। তাছাড়া আমার বিশ্বাস ছিল আমার এই পাগলামো ভালোবাসাই আবার তোমাকে আমার কাছে ফেরাবে। এই তো পার্থক্য। তোমার করা কাজটা তুর্যর আসল চেহারা কেড়ে নিয়েছে, দিয়েছে নতুন রূপ তুরাগ। আমার মতো কেউ ভালোবাসতে পারবে না বৌতোকে। তোমার আমার ভালোবাসার চিহ্ন তিলক, আর তুমি ভাবলে যাকে আমি এতটা পাগলের মতো ভালোবাসি তার সাথে আমার অংশকে আমি মেরে ফেলবো। আরে তিলক তো আমারও অংশ। ছাড়ো, তুমি কখনো বুঝবে না। সত্যি বলতে, তুমি বোঝো কি বোঝো না তাতে আমার কিছুই আসা যায় না। তিলককে চাই না তোমার, পাবে একটা শর্তে। আপনি যত যাই বোঝান আমাকে, আমি আপনার ভালোবাসা ভুলবো না। আমার অনুশোচনা বোধ হবে, তবে হ্যাঁ, আমার তিলক চাই। আর এই জন্য আমি সব শর্ত মানতে রাজি। তোমাকে আবার তুর্যর বউ হয়ে উঠতে হবে। তোমাকে তোমার বাড়ি ছেড়ে আবারও সেই তুর্যর ঘরে যেতে হবে, যেখানে তুমি আমাকে মারার পরিকল্পনা করে আমাদের সংসারটা ভেঙে চলে গিয়েছিলে। ঠিক সেইখান থেকেই তোমাকে আবার সংসারের সূচনা করতে হবে। যদি রাজি থাকো তাহলে তিলককে পাবে, তাহলে তিলক শুধু আমার। তুমি নিশ্চয় জানো ওর বাবা হিসেবে ওর প্রতি লিগ্যালি আমার অধিকার বেশি। শুভর বাহু জোড়া থেকে নিজের হাত আলগা করে শুভাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল তুর্য, যাও শুভা, তোমার কাছে ভাবার জন্য শুধু বিকাল অবধি সময়। দুপুরে আমি পেশেন্টদের দেখে বিকালে তোমার বাড়ি যাব তোমার সিদ্ধান্ত শোনার জন্য। এই বলেই তুর্য ডক্টরদের অ্যাপ্রন পরে নিয়ে রুম থেকে বের হতে গিয়েও না গিয়ে থেমে যায়। তারপর টেবিলের কাছে এগিয়ে গিয়ে পানির গ্লাসটা নেয়। তারপর সোজা শুভার কাছে এগিয়ে যায়। এই নাও, এই পেইন কিলারটা খেয়ে নাও। আমি জানি তুমি ওষুধটা খাওনি। শুভা কিছু না বলে মাথা নিচু করে কাঁদতে থাকে। খাও বলছি। জোরে করে একটা ধমক দেয় তুর্য, আর শুভা কেঁপে ওঠে। তারপর ওই কাঁপা কাঁপা হাতেই ওষুধটা মুখে নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। এই তো লক্ষ্মী মেয়ে। ভেবো না আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। তুমি যদি এটা ভাবো যে শর্ত দিচ্ছি আমি, তুমি শর্তটা না মানলে আমি তোমাকে মুক্ত করে দেব, এমনটা ভাবা তোমার বোকামি। তুমি যদি আর তিলককে না চাও, তবু তোমাকে আমার কাছেই থাকতে হবে। জোর করে আবারও তুলে আনবো তোমাকে,
শুধু পার্থক্য এটুকুতেই, তিলককে আর কাছে পাবে না। নাও দ্য চয়েস ইজ ইয়োর্স। আপোষে আমার ঘর করবে নাকি তিলকের থেকে দূরে থেকে আমার বন্দিনী হয়ে থাকবে? ইয়োর টাইম ইজ স্টার্টস নাও। টিকটক টিকটক টিকটক। এই বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যায় তুর্য। শুভাবার একটা কথা না বলে দৌড়ে হসপিটাল থেকে বাইরে এসেই একটা ক্যাবে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শুভা তুর্যকে খুব ভালো করেই চেনে, তাই বাধ্য হয়ে হলেও শুভাকে ওর কথা মানতেই হবে। একটা মুহূর্তও যে ও তিলককে ছাড়া থাকতে পারবে না। ও ওর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ওকে ওর মেয়ের জন্য হলেও এই কাজটা করতেই হবে। ও ওর ব্যাগের কাছে থেকে ওর বাবার ছবিটা বের করে আর ছবিটাতে হাত বুলিয়ে বলে, বাবা আমায় ক্ষমা করে দাও, আমার মেয়ের জন্য আমাকে এটা করতেই হবে। প্রায় 30 মিনিটের মধ্যে শুভা ওর বাড়িতে পৌঁছে যায়। শুভার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে রুদ্র আর মিসেস রাহেলা ব্যস্ত হয়ে ওকে নানান ধরনের প্রশ্ন করে, কিন্তু শুভা কারোর প্রশ্নে কোনো রকম জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর নিজের ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে। শুভার এভাবে ব্যাগ গুছিয়ে আসা দেখে মিসেস রাহেলা আর রুদ্র দুজনেই অবাক হয়। রুদ্র ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, আমি কোথাও ঘুরতে যাচ্ছি না ভাইয়া, আমি জানি তিলক কোথায়, আমি ওর কাছেই যাচ্ছি। আমি ঠিক করেছি আজ থেকে আমি তুর্যর কাছে থাকবো। ও মরেনি ভাই, ও আবার ফিরে এসেছে, আর আমি ওর কাছেই যাচ্ছি। শুভার মুখে এমন কথা শুনে চরমভাবে অবাক হলো রুদ্র। ওর এতদিনের খেলা কি ভেঙে যাবে? ও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। শুভার মুখে এমন ধরনের কথা শুনে ব্যস্ত হয়ে রুদ্র বলল, এসব তুই কি বলছিস? এই টাকা আমার দিকে, তুই তোর সেন্সে আসিস তো? তুই কি ভুলে গেছিস তুর্যকে আমরা দুইজন নিজের হাতে মেরেছি? আরে আমি তোর গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিলাম, আর ওর আর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে ও ফিরে এলো কিভাবে? হয়তো আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। দেখ রুদ্র ভাই, আমি কখনোই চাইনি তুর্য মরে যাক। ওই দিন আমি তোর কাছে তুর্যকে মারার কথা শুনে অনেক চেয়েছিলাম তোকে আটকাতে, কিন্তু এতটাই হতভম্ব হয়েছিলাম যে কিছু বলতেই পারিনি। আমি ভুল করেছি রুদ্র ভাই। বাবা তো আমায় এই শিক্ষা দেয়নি, কেউ কোনো অন্যায় করলে সবসময় বাবা বলেছে তার অন্যায় শুধরাতে, নাকি নিজে তার মতো অন্যায় করতে। তুর্যর আর নেই এই কথাটা আমি কোনোদিনও বিশ্বাস করিনি। অনেক তোর পেয়েছি আমি শুধু এই অন্যায়টার জন্য, যতই মুখে আমি অন্য কথা বলি না কেন। এই তুই অন্য সুরে কথা বলছিস কেন? তুই কি ভুলে যাচ্ছিস তুর্য তোর বাবাকে মেরেছে? তোর বাবা যাকে তুই সব থেকে বেশি ভালোবাসতি, আর আজ তুই সব ভুলে ওই তুর্যের সাপোর্টের কথা বলছিস, ও সংসারে ঘর করতে যাচ্ছিস। না, আমি কিছুই ভুলিনি। আমি এটাও ভুলিনি তিলক শুধু আমার না, ওনারও সন্তান। উনি যতই অন্যায় করুক, এই পরিচয়টা তো মিথ্যে হবে না। আমি যদি তিলকের থেকে ওর বাবাকে দূরে সরাই, তাহলে আমি তিলকের কাছে অপরাধী হয়ে যাব। আমি তুর্যের সাথে সংসার না করলে তিলককে কাছে পাবো না, সেটা আমি হতে দিতে পারি না। তাছাড়া আমার তখন উচিত ছিল তুর্যের কাছে থেকে ওই দিন কৈফিয়ত চাওয়া, কেন উনি এমন কাজটা করলেন, কিন্তু আমি তা করিনি। কিন্তু এইবার আমি সেই ভুল করব না। আমি ওনার কাছে সবটা জানতে চাইবো, সবটা স্বীকার করার পর আমি আইনিভাবে ওকে শাস্তি দিতে চাই। এইভাবে উনি শুধরাবেন। আমি চাই উনি ঠিক পথে ফিরে আসুক। কি 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 আবল তাবল কথা বলছিস? আইন শুধরাবে মানে? শোন, আজকাল এসব আইন দিয়ে কিছু হয় না। কি গ্যারান্টি আছে যে ও সব সত্যি স্বীকার করবে? আর তুই তো জানিস ওর কত ক্ষমতা। ও তো চাইলেই পারে সেই ক্ষমতার জোরে বাইরে চলে আসতে। ও সত্যিটা বলবে রুদ্র ভাই, আর ও শাস্তিও মাথা পেতে নিবে। কখন জানিস? যখন আমি আমার সন্তান সারা জীবন ওর হয়ে থাকবো, ওর অপেক্ষায় সংশোধন হয়ে ফেরার অপেক্ষায় থাকবো। এই দুনিয়ায় যত খারাপ কাজ করুক না কেন, আমার প্রতি ওর ভালোবাসা মিথ্যা না, পাগলের মতো ভালোবাসে ও আমাকে। নাহলে ভাবনা, এত কিছু হওয়ার পরেও আমার কাছে ফিরে এসেছে, একইভাবে আমাকে ভালোবাসে। আমার চোখে তাকিয়েও কখনো মিথ্যে বলতেই পারবে না। ভাই ও একদম বাচ্চা জানিস, ওকে আমি ছাড়া আর কেউ পারবে না শুধরাতে। আমি চাই ওর প্রাপ্য শাস্তিটা ভোগ করুক, তারপর একটা সুস্থ জীবন পালন করুক ওর মেয়ে তিলকের সাথে। হ্যাঁ, আমি কখনোই ওকে হয়তো আর ভালোবাসতে পারবো না, কিন্তু বাবার মতো চিন্তা করে যদি আমি ওকে শুধরানোর চেষ্টা করি, তাহলে আমার তিলকটা খুশি থাকবে ওর বাবাকে পেয়ে, আর ও হয়তো সন্তান পেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই আমি চাই ওর সংসার করতে, এতেই সব কিছু সমাধান আছে। সেখানে গেলেই পারবো ওকে ঠিক করতে। আস্তে আস্তে ওর মুখে ওর অন্যায়গুলো স্বীকার করাতে, যাতে ও পরিপূর্ণ শাস্তি পেয়ে একটা সুন্দর জীবনে ফিরে আসে। এতেও ওই শাস্তি পাবে, আমিও আমার অন্যায়টার প্রায়শ্চিত্ত করতে পারবো।
আমি জানি বাবাও এতে খুশি হবে। এই বুড়োটা মোড়ও শান্তি দিল না। এই আদর্শ এত আদর্শ কই পাই? সারা জীবন খালি নেতি কথাই বলে গেল। এমনকি মরার সময় ক্ষান্ত হয়নি বুড়োটা। আর তার মতোই হয়েছে তার মেয়ে। কি সব আলতু আলতু ভালোবাসার সেন্টিমেন্ট সব খেলা বন্ধ করতে দেখছি। সবটা এই তুর্যর জন্য। এই বেড়াই দেখছি কই মাসের প্রাণ। এত কষ্ট করে বোকা মেয়েটার মাথায় কথাগুলো ঢোকালাম, এখন যদি ওই সাইকোটা সব অস্বীকার করে, আর ও তো জানলে ওর প্রাণ জোগাড় করতে একটু সময় লাগবে না। তাছাড়া এই তুর্য যাওয়া সে না, ফটোগুলো হাতে গেলেই তো সহজে প্রমাণ করে ফেলবে যে ওইগুলো আসল না এডিট করা। না, এসব প্রমাণ হওয়ার আগেই আমাকে কিছু একটা করা লাগবে। কিন্তু এইখানে থেকে তো আমি শুভার আর তুর্যের কার্যবিধি কিছুই নজর রাখতে পারবো না। না, এটা হতে দেয়া যাবে না। মনে মনে এসব ভেবে ব্যস্ত হয়ে শুভাকে বলল, শুভা, আমি কখনোই তোকে আটকাইনি, আজও আটকাবো না। তবে আমার মনে হচ্ছে তুই সিদ্ধান্তটা ভুল নিচ্ছিস। সে যাই হোক, তবুও শুনে রাখ, আমি একা তোকে কিছুতেই সেই সাইকোটার ঘরে আর যেতে দেব না। আমারও যাব তোর সাথে। তাহলে তো আমরা অন্তত নিশ্চিন্তে থাকতে পারবো। ও যদি তোর আর তিলকের কোনো ক্ষতি করে। না রুদ্র ভাই, আমি এই ব্যাপারে শতভাগ নিশ্চিত যে তুর্য দুনিয়ার যত পাগলামি করুক না কেন, আমাকে আর তিলকে ও কোনোদিনও ক্ষতি করতে পারবে না। কারণ ওর পাগলামোটা আমাকে ঘিরেই। বরং ও আরো দুনিয়ার সব বিপদ থেকে তিলককে আর আমায় রক্ষা করবে। শুভা, শোন মা, আমি তোর সিদ্ধান্তের সাথে কোনো অমত করছি না, এবং বরং আমার রুদ্র ঝোঁকের বশে আগে এই কাজটা করেছিল, তাতেই আমি অসন্তুষ্ট ছিলাম। কিন্তু তবুও আমি বলেছি, এখন রুদ্র যা বলছে তাই ঠিক হবে। তোর একা সেখানে যাওয়া ঠিক হবে না। আর তাছাড়া এতদিন তোর আর তিলক দিদিভাইয়ের সাথে থেকে যে অভ্যাস হয়ে গেছে, আমরাই কি পারবো তোদের ছাড়া থাকতে? মনটা সব সময় খচখচ করবে রে। আমরাও তোর সাথে যেতে চাই, তাহলে অন্তত তোকে আর তিলক দিদিভাইকে সামনে থেকে দেখতে পারবো। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। আমার মনে হয় না তুর্য এতে অমত করবে। বলতে বলতেই হঠাৎ করে কলিং বেল বাজলো। তুলসী গিয়ে জলদি দরজা খুলে দিল। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভা অবাক হলেও রুদ্র আর মিসেস রাহেলা অবাক হলো। আপনি কে? চোখটা বাঁকিয়ে বলল রুদ্র। সেটা তো শুভা বলবে। কি শুভা, আমি কি? দুই পকেটে হাত গুজে মুখে একটা বাঁকা হাসি নিয়ে শুভার কাছে গিয়ে বলল তুর্য। বড় মা, উনিই তুর্য, আমার স্বামী। শুভা, কিন্তু তুর্য তো দেখতে। অ্যাক্সিডেন্টে ওর স্কিন ড্যামেজ হয়ে যায়, যার কারণে ওনাকে সার্জারি করতে হয়, একটা অন্য চেহারা নিতে হয়। শুভা, তুই বুঝলি কি করে এ তুর্য? এ তো অন্য লোকও হতে পারে। তো সম্পত্তি হাতানোর জন্য। রুদ্র, মিস্টার রুদ্র, আমি যতদূর জানি আপনি একজন বাইরের লোক। আপনি স্বামী স্ত্রীর মাঝে কথা বলছেন কেন? আর একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে চেনে সেটাকে আপনাকে এক্সপ্লেইন করা লাগবে এখন? বাই দ্য ওয়ে, সম্পত্তির কথা তো আমার মাথাতেই আসেনি, এসেছে আপনার মাথায়। বাই এনি চান্স আপনি? বেশ রাগীভাবেই বলল তুর্য। না, আসলে রুদ্র ভাই তো আপনাকে তেমন চেনে না, তাই এমন কথা বলে ফেলেছে, আর কিছুই না। হ্যাঁ ভাই, উনিই আমার স্বামী। মানলাম, বাট স্বামী স্ত্রীর মধ্যে অযাচিত কেউ কথা বলুক, এটা তুর্য টলারেট করতে পারে না, এটা তো তুমি জানাবো। আর মিস্টার রুদ্র, তুর্য চৌধুরীর কখনো কারো টাকার দিকে তাকানোর প্রয়োজন পড়ে না। এটা আমার শ্বশুরের বাড়ি, আমার না। অন্যের টাকার পেছনে ঘুরে শুধুমাত্র ভিখারিটা। আর আম নট আ বেকার ডুড। কথাগুলো বাঁকিয়ে রুদ্রর দিকে ঘুরিয়ে বলল তুর্য। যত পারিস কথা শুনিয়ে নে আমার। তোর মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। তুই আর তোর মেয়ে দুটোকেই মেরে এই শুভাকে ঘরে দাসী বানিয়ে রাখবো। তারপর দেখবো কে ভিখারি হয় আর কে বড় লোক। সো শুভা, চলো তাহলে। ব্যাগ তো গুছিয়ে নিয়েছো, তাই মুখে তোমার সিদ্ধান্ত জানার আর প্রয়োজন নেই। দাঁড়ান, আমার কিছু কথা ছিল। বলো। আসলে আমি চাই আমার সাথে রুদ্র ভাই আর বড় মাও যাক। দেখুন, বড় মা আমার মায়ের মতো, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি চাই আমাদেরও একটা বড় সংসার হোক, আর এতে তিলকও ভালো থাকবে। ওনারা যদি আমাকে মন থেকে মেনে নিতে পারে তবে আমার তো কোনো সমস্যা নেই, চলুক আমাদের সাথে। তোমার পরিবার তো আমারও পরিবার। এই বলেই একটা মুচকি হাসি দিয়ে শুভার হাত ধরে এনে কারের দরজা খুলে দেয়, তারপর বসতে বলে। শুভা একবার তুর্যর মুখের দিকে তাকায়, তারপর কারে গিয়ে বসে পড়ে।
আর এদিকে মিসেস রাহেলা, রুদ্র আর তুলসীও ওদের পিছু পিছু এসে কারের পিছনের সিটে বসে পড়ে। সবাই রওনা দেয় তুর্যর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর তুর্য ওর বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। তারপর দ্রুত কার থেকে নেমে যায়, অথচ শুভাকে নামতে দেয় না। তুর্য তার সার্ভেন্টদের কিছু একটা ইশারা করে কারের গেট খুলে দেয়। যখনই শুভা পা ফেলতে যায়, শুভার পায়ের নিচে লম্বা করে কার্পেট পেতে দেওয়া হয়। শুভা পা ফেলেই দেখে তুর্যর একদম বাড়ির মেইন গেট পর্যন্ত সার্ভেন্টরা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। শুভা এমনটা দেখে পুরো অবাক হয়ে গেল। ও মুগ্ধ নয়নে তুর্যের মুখের দিকে চাইল। তুর্য শুভার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ এতদিন পর আমার রাজকুমারী আমাদের বাড়িতে এসেছে। রাজকুমার তো কিছুটা ভিন্নভাবে তাকে স্বাগতম জানাবেই। এমনটা বলেই শুভাকে কোলে তুলে নেয় আর মেইন গেটের দিকে সোজা হাঁটতে শুরু করে। শুভার যেন মুখে কোনো কথাই নেই, ও শুধু এক দৃষ্টিতে তার রাজকুমারের দিকে তাকিয়ে আছে। 2 পাশ থেকে সার্ভেন্টরা ফুলের পাপড়ি ছুটতে থাকে ওদের গায়ে, আর ওদের পিছু পিছু আসতে থাকে রুদ্র আর মিসেস রাহেলা। শুভা তুর্য গেটে প্রবেশ করার সাথে সাথেই ঠাস ঠাস করে চারিদিকে বেলুন ফুটালো। আর আচমকা এমন আওয়াজে ভয় পেয়ে শুভা কোলে থাকা অবস্থায় তুর্যকে জড়িয়ে ধরে, ওর বুকে মাথা লুকিয়ে নেয়। শুভাকে এমন ভয় পেতে দেখে মুচকি হেসে তুর্য শুভার কানে কানে বলে, বউ, ভয় নেই, আমি তো আছি, সামনে তাকিয়ে দেখো। তুর্যর এমন কথা শুনে শুভা খানিকটা লজ্জা পেয়ে বুক থেকে মাথা তুলে নেয়। তারপর সামনে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। চারিদিকে শুধু শুভার ছবি যেমনটা আগে ছিল। দোলন চাপা ফুলের ঘ্রাণে চারিদিক মৌ মৌ করছে। তুর্য আজও ভোলেনি শুভার দোলন চাপা ফুল খুবই পছন্দ। এরপর আস্তে আস্তে তুর্য শুভাকে কোল থেকে নামায়। শুভার যেন কোনো দিক খেয়াল নেই, ও ধীরে ধীরে ওর চোখটা বন্ধ করে নেয় এই দোলন চাপার মিষ্টি ঘ্রাণটা নেওয়ার জন্য। পরম শান্তিতে ভরে উঠছে ওর মনটা। এ যেন এক অন্যরকম ভালো লাগা, শান্তির জায়গা। 3 বছরে এই শান্তির বিন্দু মাত্রও যেন পায়নি শুভা। শুভাকে এমন চোখটা বন্ধ করে দেখে সুযোগ বুঝে তুর্য একটা কাপড় এনে শুভার চোখটা বেঁধে দেয়, আর আস্তে আস্তে ওর হাতটা ধরে ওকে সিঁড়ি বেয়ে ওদের বেডরুমে নিয়ে যায়। শুভা যেন কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। বেডরুমে যাওয়ার পর তুর্য শুভার চোখের বাঁধন খুলে দেয়। যেই শুভা চোখ খুলে তাকায়, সামনে যা দেখে খুশিতে ওর চোখ ভরে আসে। ও দেখে শুভাদের বেড বরাবর ওয়ালটায় বড় করে শুভার তুর্যর ছবি, ঠিক তার মাঝখানে একটা হার্ট শেপ আছে, যার মাঝখানে সুন্দর করে তিলকের ছবি বসানো। শুভা যেন পুরো অবাক, এতটুকু সময়ের মধ্যে তুর্য এগুলো করলো কিভাবে? এতটা সারপ্রাইজ পাবেও কখনোই আশা করেনি। হঠাৎ করে শুভা ওর কানের কাছে আধো আধো গলায় শুনতে পেল, মা মাম্মা মাম্মা মাম্মা। শুভার আর বুঝতে বাকি রইল না যে কণ্ঠটা কার। ও চারিদিক তাকিয়ে খুঁজতে লাগলো তিলককে। তারপর খেয়াল করলো আওয়াজটা নিচে থেকে আসছে। যেই ও মাথা নিচু করে দেখলো, ও দেখলো তুর্য হাঁটু গেড়ে বসে আছে। ওর হাঁটুর উপরই ওর গলা জড়িয়ে বসে আছে তিলক। না, শুধু তিলক বললে ভুল হবে, রাজকন্যা তিলক। তুর্য একদম তিলককে রাজকন্যার মতো সাজিয়েছে। তিলকের মাথায় একটা সুন্দর মুকুট, আর হাতে আরেকটা মুকুট নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। অবুঝ শিশু হলে কি হবে, এতদিন পর প্রথম বাবার কোল পেয়ে ওর মুখে খুশির রেখা স্পষ্ট, হয়তো এটাই রক্তের বন্ধন। আর এদিকে তুর্য তিলককে এক হাত দিয়ে সাপোর্ট দিয়ে রেখে অন্য হাতে এক গোছা দোলন চাপা ফুল নিয়ে শুভার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে গেয়ে উঠল। গানটা গাইতে গিয়ে তুর্যর চোখে জল চলে এসে গেল, আর সে চোখে তাকিয়ে শুভাও নিজেকে ধরে রাখতে পারল না, আটকে রাখতে পারল না ও চোখের পানি। শুভা যেন সাময়িকের জন্য অতীতে কি হয়েছিল সব ভুলে গেল আর আঁকড়ে ধরল বর্তমানকে। ওর কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে ওর থেকে সুখী আর কেউ না। ও নিচে বসে পড়ল, তারপর ওর হাত দিয়ে তুর্যর চোখের পানি মুছিয়ে দিল। তুর্য তিলকের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, অনেক বেশি। তিলকের মাম্মা, তাকিয়ে দেখো, সবটা ঠিক আগের মতো। তোমার এই সাইকোটা আগের মতোই আছে। শুধু ছিলে না তুমি আমার কলিজা, আর আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের সন্তান। তুমি ছাড়া তোমার এই সাইকোরা কিচ্ছু বোঝে না, বিশ্বাস করো এই জীবনে। তাই তুমি আর তোমার এই সাইকোটাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, তাহলে আমি না বাঁচব না বউ। শুভাও কাঁদতে কাঁদতে তিলকের গালে একটা চুমু খেলো। তারপর তুর্যর হাত থেকে ফুলগুলো নিয়েই তুর্যর বুকের বাঁ পাশে মুখ লুকালো।
তুর্য বুকের এক পাশে তার কন্যা সন্তানকে আর আরেক পাশে তার ভালোবাসাকে জড়িয়ে ধরল।